রবি জঙ্গলের পথে দৌড়ে যাচ্ছিল। তখন হরিণটা তার সামনে এসে পড়ল। তুই সর, আমার পথ থেকে সর। তুই আমার রাস্তা থামাতে পারবি না। ওই ধনটুকু শুধু আমারই হবে, কারো নয়। রবি, ওই ধনটা তুই কখনো পাবি না। তুই বুদ্ধিমান হতে পারিস, কিন্তু লোভ আর অহংকার তোর পথ আটকে দেবে। আমি তোকে ওই জায়গায় যেতে দেব না। যারা গেছে ওরাও মারা গেছে। আমি ওই ধনটা নিয়েই তবেই যাব। আমার প্রাণ নিলেও আমি পিছনে সরে যাব না। অনেকদিন আগে মাধবপুর গ্রামে দুই বন্ধু থাকত। শুভ, যে ছিল দরিদ্র আর সৎ, আর রবি, যে ছিল চালাক আর বুদ্ধিমান। একদিন শুভ রবিকে বলতে লাগলো, আরে ভাই রবি, আমরা দুজনেই এখন ক্লান্ত হয়ে পড়েছি। এত পরিশ্রম করেও কেন আমাদের দারিদ্র্য চলে যাচ্ছে না? সারা দিন মাঠে কাজ করি, তবুও কিছুই আসে না। এটা কি আমাদের ভাগ্য? হ্যাঁ ভাই, তুই একদম ঠিক বলছিস। গরিবদের জীবন কখনোই সহজ হয় না। আমিও ভয়ানক ক্লান্ত। মনে হয় আমাদের পরিশ্রম যেন বালিতে পানি ঢালার মতো। আর অপেক্ষা করার কোনো লাভ নেই, কিছু করতে হবে। কিন্তু আমরা কি করতে পারি? চল আজ আমরা আমাদের ভাগ্য পরীক্ষা করে দেখি। হতে পারে আজ এমন কিছু ঘটে যা আমাদের জীবন বদলে দেয়। এইটা বলেই দুজন ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই তারা দুইজনে দেখতে পেল দুজন লোক দাঁড়িয়ে কিছু কথা বলছে। আরে তুই শুনেছিস কি, জঙ্গলে একটা বুড়ো মহিলা থাকে যে কারো ভবিষ্যৎ বলে দিতে পারে। শুনেছি যে কেউ তার সঙ্গে দেখা করে তার ভাগ্য পুরোপুরি বদলে যায়। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি। ভাবছি আজই তার সঙ্গে দেখা করি, হয়তো আমার জন্যও কিছু ভালো হবে। ওই তো, এত ক্ষমতাশালী মহিলা হয়তো অপূর্বালা কাউকে ভাগ্য বদলাতে পাঠিয়েছে। যে তাকে সঠিক সময়ে পায় তার জীবন পুরোপুরি বদলে যায়। হ্যাঁ চল, আজই চেষ্টা করি। দেরি করে কোনো লাভ নেই, ভাগ্য তো আর অপেক্ষা করে না। ওই দুজনের কথাগুলো দুই বন্ধু শুনে বলে, সত্যি কথা বলতে, সেই বুড়ো মহিলাটা অনেক ক্ষমতাশালী রবি। আমাদেরও তার সাথে দেখা করা উচিত। আমাদেরও তো ভাগ্য বদলাতে হবে। হয়তো এটাই আমাদের জীবনের সুযোগ। হ্যাঁ বন্ধু, গরিবদের জীবন থেকে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। এখন আর বেশি পরিশ্রম করার থেকে বেশি জরুরি সঠিক পথ ধরা। চলো দেখা যাক, হয়তো আজ আমাদের ভাগ্য বদলে যাবে। তারপর দুজন ঘন জঙ্গলের মধ্যে অনেক ঘন্টা খুঁজে বেড়ায়, কিন্তু বুড়ো মহিলাটাকে কোথাও পেল না। আরে বন্ধু, আমরা তো এতক্ষণ ওই বুড়ো মহিলাটাকে খুঁজতে খুঁজতে একদম ক্লান্ত হয়ে পড়েছি। এখানে তো কোনো বুড়ো মহিলা নেই। আমরা কি বোকা হয়ে গেছি? হয়তো ওই দুই গ্রামবাসী আমাদের সঙ্গে ঠাট্টা করেছে, কিন্তু কিছু হবে না। আমাদের ধৈর্য ধরতে হবে। হয়তো এখনই সঠিক সময় হয়নি। ঠিক তখনই হঠাৎ তাদের সামনে একটা বুড়ো মহিলা এসে হাজির হয়। ও, তোমরা এসেছো তোমাদের ভাগ্য বদলাতে। তোমাদের সাহস আর ধৈর্যই আমাকে এখানে এনেছে। কি মানে, আমরা বুঝতে পারছি না। তোমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে। তোমাদের একজন ভালো হৃদয়ের আর একজন তীক্ষ্ণ বুদ্ধির। দুজনের শক্তি আলাদা আলাদা, কিন্তু দুজনের ভবিষ্যতই গুরুত্বপূর্ণ। এটা কি বলছো বুড়িমা? কি লেখা আছে আমাদের দুইজনের ভবিষ্যতে? কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। তোমাদের ভাগ্য ভাগ করার কাজ আমার হাতে। এখন তোমাদেরই ঠিক করতে হবে কার জন্য কি ভাগ্য থাকবে। এটা বলেই বুড়ো মহিলাটা তাদের সামনে দুইটা মাটির হাঁড়ি রেখে দেয়। দেখো, এই দুইটা হাঁড়ি, একটাতে সোনা লুকানো আছে আর অন্যটাতে মাটি। দুটো একদম একরকম দেখায়। যে হাঁড়িটা তোমরা বাঁচবে সেটাই তোমাদের ভাগ্য হবে। কিন্তু মনে রেখো, ভাগ্যের আসল রং তো একেবারে দেখাবে না। 1 বছর ধরে এটা ভালো করে রক্ষা করতে হবে, তখনই সত্য সামনে আসবে। ধৈর্য ধরো আর বুদ্ধিমত্তার সঙ্গে বাছাই করো। জীবনে কখনো কখনো ছোট ছোট সিদ্ধান্তও বড় ধরনের ভাগ্য বদলে দেয়। এবার তোমাদের ভাগ্যের কোন দিকে ছুঁয়ো সেটা বেছে নাও। তোমরা যাই বেছে নাও সেটাই তোমাদের ভবিষ্যৎ ঠিক করবে। যদি আমি একটু চালাকি দেখাই আর বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করি, তাহলে হয়তো বুড়োকে বোকা বানাতে পারবো। এই মাটির পাত্রটা আমি জিতেই রাখব। দেখো,
আমি তোমার সামনে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে আছি আর আমাকে এই সোনার মাটির পাত্রটা চাই। আমি আমার মনের কথা শুনব আর ভাগ্য পরীক্ষায় প্রস্তুত থাকব, কোনো চালাকি করব না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বড় শক্তি। আমাকে মাটির পাত্রটা চাই, এই মাটির পাত্রটাই ঠিক থাকবে, এর ভিতর আমার ভাগ্য লুকিয়ে আছে। ভাগ্যের আসল রং এখনো সামনে আসেনি। দুটো মটকাই খুলে দেখিও না। 1 বছর ধরে এটাকে নিরাপদে রাখো। 1 বছর পরই তোমাদের সামনে সত্যটা আসবে যে কার ভাগ্যে কি ছিল। ঠিক আছে, এখন আমি এই মটকা ভাঙব না, 1 বছর ধরে ভালো করে রাখব। যেমন তুমি বলেছ, ধৈর্য ধরাটাই আসল শক্তি। হ্যাঁ, আমিও এটাকে ভাঙব না। 1 বছর ধরে ভালো করে রাখা এখন আমার দায়িত্ব। তারপর দুজনেই মটকাগুলো নিয়ে নিজেদের বাড়ির দিকে চলতে লাগে। কিছুদিন যেতেই রবি তার ঘরে বলতে লাগলো, আমার আর ধৈর্য নেই। ওই মটকার মধ্যে সত্যি সত্যি সোনা আছে, আর আমি কি করে 1 বছর অপেক্ষা করব? যদি এখনই ভেঙে ফেলি, সব দারিদ্র্য কেটে যাবে। হ্যাঁ, এটাই ঠিক। এটা বলেই রবি মটকাটা ভেঙে ফেলে, আর মটকার ভেতরে থেকে শুধু পাথর বের হয়। এই বুড়ি কি আমাদের বোকা বানালো? সোনা দেখিয়ে পাথর ধরিয়ে দিল। আমি এই বুড়ি মহিলাটাকে কখনো ক্ষমা করব না। অন্যদিকে শুভ তার মটকা অনেক দিন ধরে আলমারিতে রাখে। এখন আমার শুধু 11 মাস ভালো করে দেখাশোনা করতে হবে। আমি এটাকে নিরাপদ রাখব আর সময় এলে সত্যি দেখব। তখনই রবি শুভর বাড়িতে এসে পড়ে। আরে তুই তো মটকা ভাঙলি না। বন্ধু, আমি তো ভেবেছিলাম তুইও তাড়াহুড়ো করে মটকাটা ভেঙে ফেলবি। এইটা কিভাবে 1 বছর রাখবি? হ্যাঁ রবি, আমি তো বলেছিলাম এটাকে নিরাপদ রাখতে হবে। আমি এটা ভাঙব না। আরে হ্যাঁ, আমি তো ভেঙেও দেখেছি, তাতে কিছুই বেরোয়নি, শুধু পাথর ছিল। বুড়ি না আমাদের বোকা বানিয়ে ফেলেছে। আর তুই ভাবছিস মাটির হাঁড়িতে কিছু থাকবে? দেখো রবি, যদি আমি এটা ভেঙে ফেলি তাহলে আমি নিজেই বোকা হয়ে যাব। বুড়ির অবশ্যই কোনো কারণ আছে। আমি ধৈর্য ধরব এবং সময় এলে সত্যি দেখব। ঠিক আছে, সবকিছু তোর ইচ্ছা। তুই ওই বুড়ির কথায় বিশ্বাস করতে চাইলে কর, কিন্তু আমার তো এখন একদম বিশ্বাস নেই। দেখবি 1 বছর পরও তোর হাড়ি থেকে কিছুই বেরোবে না। এটা বলেই রবি রাগ করে সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে একদিন রাতে শুভ তার বাড়িতে ঘুমাচ্ছিল। হঠাৎ করেই হাঁড়ি থেকে সোনালি আলো ছড়াতে শুরু করে। শুভ উঠে এসে ভয়ে ভয়ে বলতে লাগলো, এটা কি হচ্ছে? হাঁড়ি থেকে আলো বের হচ্ছে, এটা কিভাবে সম্ভব? আমাকে এটা ভালো করে দেখতে হবে। শুভ হাঁড়ির কাছে যায় আর দেখে সেখানে একটা সোনালি ঝকঝকে মানচিত্র রাখা আছে। এটা কি? এটা তো মানচিত্র মাটি হাড়ির ভিতরে লুকানো আছে। আর এই সোনালি আলোটা যেন আমাকে কোনো রহস্যের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে শুভ মানচিত্রটাকে তার হাতে নিয়ে মানচিত্রের মধ্যে কিছু লেখা দেখতে পায়। এই খাজানের মালিক হবে সে, যে লোভ ছাড়া অন্যদের জন্য এটা খুঁজে বের করবে। যে লোভের জন্য নিজের কাছে রাখবে, তার শেষ ভালো হবে না। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এটা এমন একটা বড় রহস্য। আমাকে বুড়ো মায়ের কাছে যেতে হবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। এটা বলেই শুভ মানচিত্র নিয়ে বুড়ো মহিলার কুঁড়ে ঘরের দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই রবি তাকে যেতে দেখে আর বলতে থাকে, আরে শুভ এই সময় কোথায় যাচ্ছে? আর হাতে এই সোনালি ঝলকটা কি? আমাকে এটা ভালো করে দেখতে হবে। রবি চুপচাপ তার পেছনে পেছনে চলে যায়। তারপরে শুভ বুড়ো মহিলার কাছে পৌঁছায় আর বলতে থাকে, বুড়িমা, এই মানচিত্রটা আমি মাটির মটকায় পেয়েছি। আমি জানি না এতে কি লেখা আছে, কিন্তু মনে হয় এটা কোনো বড় রহস্যের ইঙ্গিত দেয়। হ্যাঁ বেটা, এই ধনসম্পদ শতাব্দী আগে এক বড় রাজা লুকিয়েছিল। এটা শুধু ভালো মানুষই পেতে পারে। লোভী কেউ কখনো এটা দেখতে পারবে না। ভালো মানুষ মানে হলো
এটা পাওয়ার জন্য হৃদয়টা পরিষ্কার থাকতে হবে। লোভ থাকলে এটা পাওয়ার পথে বাধা হতে পারে। এই সব কথা রবি চুপচাপ শুনে যায়। হ্যাঁ, ঠিক আছে। যদি আমি আগে ওই ধন খাজানায় পৌঁছে যাই তাহলে সব কিছু আমার হবে। আমি রাজা হয়ে যাব, আমার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে। আর শুভ, ও তো খুবই সাদামাটা আর ভালো মনের মানুষ, সে তো এর সঠিক মানেও বোঝে না। এখন আমার সময়। এখন আমাকে পুরোপুরি সতর্ক থাকতে হবে। এই মানচিত্রটা শুধু সৎ হৃদয়ের লোকের জন্যই। এটাকে ভালোভাবে রক্ষা করাই আমার দায়িত্ব। আর হ্যাঁ, এই ধন খাজানাটা তুমি পেয়ে সব দরিদ্র আর দুঃখী মানুষদের সাহায্য করবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। এটা বলেই শুভ মানচিত্রটা নিয়ে বাড়ি ফিরে যায় আর মাটির মটকায় মানচিত্রটা রেখে দেয়। সেদিন রাতে রবি চুপচাপ শুভর বাড়িতে আসে। এইটাই সঠিক সুযোগ। এখন আমি এই মানচিত্রটা চুরি করব এবং ধন সম্পদের কাছে পৌঁছে যাব। আমার ভাগ্য জল করতে চলেছে। তারপর রবি মানচিত্র চুরি করে জঙ্গলের দিকে চলে যায়। একটু দূরে যাবার পর হঠাৎ একটা জাদুকরী হরিণ দেখা দেয়, যা রবিকে এগিয়ে যেতে দেয় না। তোমার মনে লোভ আছে, যেই লোভী মানুষ এই পথে গেছে সে আর ফিরেনি। তুমি সোজা ফিরে যাও, আর এগোবে না, না হলে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে। তুই এভাবে মানবি না, থাম, এখন আমি এগিয়ে যাবই। রবি একটা মোটা লাঠি তুলে সেই হরিণটার দিকে ছুঁড়ে মারে। হরিণটার জখম হয়, মাটির ওপর পড়ে যায়। এখন বুঝলি তো আমার পথ আটকানোর ফল কি হয়? এখন ধন সম্পদ আমারই হবে, দেখবি আর কেউ আমাকে থামাতে পারবে না। রবি গর্ব আর লোভ নিয়ে সামনে এগিয়ে যেতে লাগল। আর একদিকে যেই সকালে শুভ ওঠে, সে মানচিত্র দেখে না চিন্তিত হয়ে পড়ে। ওরে, মানচিত্র তো আমি এখানে রেখেছিলাম। এখান থেকে মানচিত্র কোথায় যাবে? হায় ওপরওয়ালা, মনে হয় কেউ চুরি করে নিয়েছে। এখন আমি কি করব? এখন তো কোনো মানচিত্র পাইনি। কিন্তু যদি সত্যিই আমি খজানা খুঁজে পাই, তাহলে গ্রামে আর কেউ দরিদ্র থাকবে না, সবাইকে সাহায্য করতে পারবো। মানচিত্র বা জাদুর কোনো দরকার নেই। আমার কঠোর পরিশ্রম আর সততার শক্তি দিয়ে আমি মানুষদের সাহায্য করব। এটাই আমার আসল ভাগ্য। শুভ তার গ্রাম আর দরিদ্রদের কল্যাণের জন্য মনে রাখা পথগুলো ধরে চলে। যতটুকু মানচিত্র মনে ছিল সব মনে পড়ে। অন্যদিকে রবি এগিয়ে যায় এবং হঠাৎ ঘন জঙ্গলের মধ্যে এক অসাধারণ সুন্দরী নারী দেখা দেয়। তার চলার ভঙ্গিমা, চোখের ঝিলমিল আর রহস্যময় হাসিটা রবিকে মুগ্ধ করে ফেলে। তুমি এত ঘন জঙ্গলের মধ্যে একা কি করছো? আমি একজন বুদ্ধিমান মানুষের অপেক্ষা করছিলাম, যিনি আমাকে আমার বাকি জীবনে সুখ আর সুরক্ষা দিতে পারবেন। তোমার অপেক্ষা এখন শেষ, কারণ আমার চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই। তাহলে যদি আমি তোমার সঙ্গে বিয়ে করি, তুমি ধন সম্পদ পাবে আর ধনী হয়ে উঠবে। আমি ধন খুঁজতে বের হয়েছি, আর যত তাড়াতাড়ি ধন পাওয়া যাবে তত তাড়াতাড়ি আমরা বিয়ে করব। এই অহংকার আর লোভে তুই নিজের বুদ্ধিতে এতটাই বিশ্বাস করিস, কিন্তু এটাই তোর দুর্বলতা হবে। আর যখনই রবি সেখান থেকে এগিয়ে যায়, ওই নারী রহস্যময় রূপে অদৃশ্য হয়ে যায়। রবি এগিয়ে চলে। হঠাৎ সামনে এক রহস্যময় দেয়াল দেখা দেয়। এই দেওয়ালটা এখানে কি করছে? আমি এটা কিভাবে পার হব? তখন দেয়াল থেকে একটা রহস্যময় কণ্ঠ আসে, বলল, যদি তুই এগোতে চাস তাহলে আমাকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা হলো, তোর নিজের বুদ্ধি আর চতুরতা ব্যবহার করে কারো সাহায্য না নিয়ে এটা সমাধান করতে হবে। দ্বিতীয় প্রশ্নও এরকমই ধরনের, যে এটা করতে পারবে সে আগাতে পারবে। ঠিক আছে, এই চ্যালেঞ্জ আমার জন্য কোনো বাধা কম নয়। এখন আমার বুদ্ধিই আমার শক্তি। ভাবো, যদি তুমি ভুল উত্তর দাও তবে চিরকাল অন্ধকার শহরে বন্দী হয়ে যাবে। আমি বুদ্ধিমান, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া আমার কাছে খুব সহজ। তুমি শুধু প্রশ্ন করো। তাহলে শোনো, প্রথম প্রশ্ন, আমি সব জায়গায় আছি,
কিন্তু কেউ আমাকে দেখতে পায় না। আমি সবসময় চলতে থাকি, কিন্তু কখনো ক্লান্ত হই না। আমি তোমার সব চাল, সব লোভ জানি। বলো, আমি কে? এটা তো এর উত্তর কি হবে আমি জানি, কিন্তু আমি বলতে পারছি না। তোমার সময় শেষ। এখন আমার দ্বিতীয় প্রশ্ন। আমি মূল্যবান, কিন্তু না তুমি আমাকে ছুঁতে পারো, না দেখতে পারো। আমি শুধু সৎ মনের মানুষদেরই দেখা দিই। যারা লোভের চেয়ে নিজেদের জন্যে খোঁজে, তারা কখনো আমাকে পেতে পারে না। বলো, আমি কি? রবি চিন্তিত হয়ে পড়ে, মাথায় হাত দেয়। তার অহংকার ধীরে ধীরে ভয়ে বদলে যায়। সে উত্তর দিতে পারে না। আমিও এর কোনো উত্তর জানি না। আমাকে মাফ করে দাও। আমি বিশ্বাস করেছিলাম আমি তোমার উত্তর দিতে পারবো, কিন্তু এখন একটাও উত্তর মনে পড়ছে না। অনুগ্রহ করে এখন আমাকে আর একটা সুযোগ দাও। না না, তোমার অহংকারই তোমার পরাজয়ের কারণ হয়ে গেল। আমি তো তোমাকে আগেই বলেছিলাম ভালো করে ভাবেই জবাব দাও, কিন্তু তুমি শুধু অহংকার দেখিয়েছ। এখন তোমাকে চিরকালের জন্য এই অন্ধকার শহরে আটকে থাকতে হবে। না না, এটা হতে পারে না। রবি যখন কথা বলছিল, তখন দেওয়ালে তীব্র আলো ছড়িয়ে পড়ল, আর রবি ধীরে ধীরে দেওয়ালের ভেতরে সরে গেল। তার ভয়, লোভ আর অহংকার সব অন্ধকারে মিশে। অন্যদিকে শুভ জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন সে পথে এক আহত হরিণকে দেখে, যেটা যন্ত্রণায় করুণ কাঁদছিল। অরে, এটা কি? এই হরিণটা খুব আহত হয়েছে। আমাকে এর সাহায্য করতে হবে। তোমার কি হয়েছে বলো, তুমি ঠিক হয়ে যাবে। দাঁড়াও, আমি তোমার কিছু ঔষধি গাছ লাগিয়ে দিই। শুভ ঔষধি গাছ ভেঙে হরিণের জখমে লাগায়। তুমি সত্যি খুব ভালো মানুষ। নিজের কোনো স্বার্থ ছাড়া আমার সাহায্য করেছ। বলো, আমি তোমার কি সাহায্য করতে পারি? তুমি কেমন করে কথা বলতে পারো? একজন প্রাণী হয়ে কি করে কথা বলতে পারো? কারণ আমি এই জঙ্গলের রক্ষক। কোনো লোভী মানুষকে এখান থেকে এগোতে দিই না। কিন্তু তুমি এরকম নও। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমাকে ওই শতাব্দী পুরনো ধন খুঁজে বের করতে হবে, যাতে আমি গ্রামের দরিদ্রদের সাহায্য করতে পারি। কিন্তু আমার মানচিত্র হারিয়ে গেছে। আমি জানি না কোথায় যাব। তুমি সরাসরি এই পথে যাও, সেখানে তোমাকে সঠিক রাস্তা মিলবে। শুভ ধন্যবাদ দিয়ে এগিয়ে চলে। কিছু দূরে আবার সেই রহস্যময় নারী দেখা দেয়। তার সৌন্দর্য আর আভা দেখে শুভ হঠাৎ অবাক হয়। তুমি কে? আমার পথে তুমি কি করছো? আমি তোমার মতো সৎ আর দয়ালু মানুষ খুঁজছিলাম। তুমি কি আমার সঙ্গে বিয়ে করবে? এতে তুমি অনেক ধনী হয়ে যাবে। না, আমি এখনই বিয়ে করতে আসিনি। আমি শুধু গরিব দুঃখীদের সাহায্য করতে এসেছি। ধনমালের খোঁজ করা আমার প্রধান কাজ। আরে ছেড়ে দাও, তুমি আমার সঙ্গে বিয়ে করে ফেলো। তোমার কাছে ধন সম্পদও অনেক বেশি হবে। ওখানে যাওয়া বিপজ্জনক। ওখান থেকে বেঁচে কেউ ফেরেনি। না, আমি নিজের জন্য নয়, গ্রামের লোকদের জন্যই এই ঝুঁকি নিতে রাজি। আমি তোমাকে বিয়ে করব না, কিন্তু এখন আমার একটাই উদ্দেশ্য, শুধু ধন খোঁজা। এই সব কিছু ছিল শুধু একটা পরীক্ষা। তুমি লোভে পড়ে না, নিজের প্রতিজ্ঞায় অটল থেকেছ। ধন সম্পদের লোভে তুমি লোভ দেখাওনি, তাই তোমাকে ধন সম্পদই পাব। সরাসরি ওই পথে যাও, তুমি সঠিক পথে আছো। তারপর মেয়েটা সেখান থেকে হারিয়ে যায়। শুভ সামনে এগিয়ে চলে। তখন শুভ দেয়ালের সামনে এসে দাঁড়ায়। এই দেয়াল এখন আমি কিভাবে পার হব? তখন দেয়াল থেকে গুঞ্জন করে একটা আওয়াজ আসে। তুমি এখান দিয়ে আর যেতে পারবে না। যদি তোমাকে যেতে হয়, তবে আমাকে একটা ধাঁধার উত্তর দিতে হবে। খেয়াল রেখো, যদি উত্তর না দিতে পারো, তবে তুমি চিরকালের জন্য এখানেই আটকে থাকবে। বুঝেছো? আমি তোমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। এখানেই দুই শক্তির যুদ্ধ হয়েছিল, যেখানে ধর্ম আর অধর্মের লড়াইয়ের গর্জন আজও শোনা যায়। এখানে বীরদের গল্প আর ত্যাগ শতাব্দী ধরে স্মরণীয়। রক্ত আর ন্যায়ের মাটি, যেখানে নায়ক আর বিজেতা উভয় জলজল করেছিল। বলতো, সেই পবিত্র মাটি কোথায়, যেখানে ইতিহাস নিজেই কথা বলে? এটা হলো কুরুক্ষেত্র।
তুমি একদম সঠিক উত্তর দিয়েছ, তাই তুমি এগিয়ে যেতে পারো। তখন ধীরে ধীরে দেওয়াল উজ্জ্বল হতে থাকে আর শুভ তার মধ্যে ঢুকে যায়। চারদিকে আলো আর রহস্যময় ঝলক দেখে ও একটু ভয় পায়। হাঁটতে হাঁটতে সে তখন হঠাৎ এক জাদুকরী প্রাসাদ দেখতে হয়। প্রাসাদের মাঝখানে এক বৃদ্ধ রাজার আত্মা বসে আছেন। স্বাগতম ছেলে, তুই আমার ধন সম্পদ পাবি, কিন্তু তোর মনোভাবের পরীক্ষা হবে। আমি কি কোনো স্বপ্ন দেখছি? ও, ওপরওয়ালা এখানে কেন আমাকে রাজা দেখাচ্ছে? তুই কোনো স্বপ্ন দেখছিস না ছেলে, আমি এখানে বাস্তব। আর দেখ, আমার রানীও এখানে আছেন। আর শোন, আমার এই ধন শুধু সোনা নয়, এটা একটা শক্তি যা পুরো গ্রামকে সব দুঃখ আর বিপদ থেকে বাঁচাবে। ছেলে, কিন্তু যদি তুমি এর ভুল ব্যবহার করো, তাহলে তোমাকে চিরতরে নিজের জীবন হারাতে হবে। মহারাজ, মহারানী, আমি এই ধন সম্পদটা ভুল কাজে ব্যবহার করতে চাই না। আমার গ্রামে অনেক গরিব কৃষক আর খিদে পিপাসার মানুষ আছে। আমি তাদের দুঃখ কষ্ট দূর করতে চাই, যেন কেউ ক্ষুধা পিপাসায় না মারা যায়। মহারাজ, মহারাজ, এই তো খুবই ভালো মনের মানুষ মনে হচ্ছে। ছেলে, বলো তো, তুমি কি এই ধন সম্পদটা লোভে ব্যবহার করবে না তো? না রানীমা, আমি একদম এমন করব না। তাহলে তুমি এই ধনসম্পদের যোগ্যই বলে মনে হচ্ছ। হ্যাঁ রানী, তোমার কেমন লাগছে? মহারাজ, আমার তো এই রকম স্বভাব খুব ভালো লেগেছে, আর এই আমাকে রানী মা বলেছে। কথাতেও কত ভালোবাসা ঝলকাচ্ছে। আমি পুরো বিশ্বাস করি যে এটা খাজানা ভুলভাবে ব্যবহার করবে না, আর আমাদের এত বছরের অপেক্ষা বৃথা যাবে না। তাহলে ঠিক আছে রানী, আমরা এই খাজানা একে দিয়ে দিই। তখনই দূর থেকে রবির চিৎকারের আওয়াজ শোনা যায়, বাঁচাও বাঁচাও বলে। রবির চিৎকারের আওয়াজ শুনে শুভ বলতে লাগলো, ও, এই আওয়াজ তো রবির মতো লাগছে। রবি এখানে কি করে থাকতে পারে? তুমি একদম ঠিক বলেছ। তোমার বন্ধু রবিও এখানেই অন্ধকার নগরীতে বন্দী। আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ, কারণ সে লোভে খাজানা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তাই সে চিরতরে অন্ধকার নগরীতে আটকে গেল। মহারাজ, আমি এই খাজানা চাই না। যদি আমার বন্ধুর মূল্য দিয়ে আমি খাজানা পাই, তবে আমি এটা নেব না। দয়া করে তাকে মুক্তি দিন। আমি তাকে যন্ত্রণায় দেখতে পারি না। তুমি সত্যিই অনেক ভালো হৃদয়ের মানুষ। সে তোমাকে ঠকিয়েছিল, ধোঁকাবাজি করে মানচিত্র চুরি করে এখানে এসে পড়েছিল, তবুও তুমি তার জন্য খাজানা ছেড়ে দিতে রাজি। তুমি তো অনেক মহান। ঠিক আছে ছেলে, তোমার বন্ধু মিলবে আর খাজানাও। তুমি এটা তোমার গ্রামের দরিদ্র ও কষ্টে থাকা মানুষদের সাহায্যের জন্য ব্যবহার করবে। ওই সময় রবি এসে পড়ে। শুভ, আমাকে মাফ করে দাও। আমি লোভে পড়ে গিয়েছিলাম, আর আমি কখনো এমন করব না। আমাকে মাফ করে দাও। এখন সব ঠিক আছে। লোভ আর অহংকার কখনো সঠিক পথ দেখায় না। চলো, খাজানা দিয়ে গ্রামের মানুষের সাহায্য করি। তোমরা দুজনে তোমাদের মন দিয়ে প্রমাণ করে দিয়েছ যে আসল শক্তি লোভে নয়, ভালো হৃদয়ে। এরপর রবি আর কখনো লোভ করে না, এবং শুভ আর রবি হাতে হাত মিলিয়ে সবসময় নিজের গ্রামের গরিব দুঃখীদের সাহায্য করে।